চলুন আজ থাইল্যান্ডের ভেতর দিয়ে এক অসাধারণ ট্রেন যাত্রায় বেরিয়ে পড়া যাক। এটা কিন্তু শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো নয়, বরং এমন একটা ভ্রমণ যা আমাদের ভূগোল, সংস্কৃতি আর ইতিহাসের অনেক গভীরে নিয়ে যাবে। আসুন একসঙ্গে এই যাত্রাপথের রহস্যগুলো আবিষ্কার করি। থাইল্যান্ডের জীবনযাত্রা অনেকটা জলের স্রোতের মতোই। আর কি আশ্চর্য জানেন, এখানকার রেললাইনগুলোও যেন সেই স্রোতেরই সঙ্গী। একে বেঁকে চলেছে খাল আর নদীর পাড় ঘেঁষে। দেখলে মনে হয় ট্রেন আর জল যেন একে অপরের সাথে গল্প করতে করতে চলেছে, যা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দেয়। এই একটা কথাই কিন্তু আমাদের যাত্রার আসল সারমর্মটা বলে দেয়, তাই না? এটা শুধু একটা ট্রেন ভ্রমণ নয়, বরং সময় আর স্মৃতির ভেতর দিয়ে এক অভিযান। তো আমাদের অভিযান শুরু হচ্ছে। প্রথম পর্বেই আমরা সরাসরি চলে যাব রেল লাইনের ধারের জীবনে। দেখব সেখানকার স্পন্দন, যেখানে অফুরন্ত প্রাণশক্তি আর দারুণ সব গল্প অপেক্ষা করছে। আমরা যেন বন্ধুর মতো একে অপরকে সাহায্য করি, তাই কোনো সংঘাত হয় না। এই সহজ কথাগুলো একজন ট্রেন চালকের, আর এটাই বিশ্ববিখ্যাত মেকলং মার্কেটের আসল ছবিটা তুলে ধরে। এখানে ট্রেন আর বাজারের বিক্রেতাদের মধ্যে এক অসাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে। ভাবা যায় একটা আস্ত বাজার বসেছে একেবারে চালু রেললাইনের ওপর। দিনে ৮ বার ট্রেন আসে, আর হুইসেল বাজার সাথে সাথেই সব বিক্রেতারা তাদের ছাতার মতো ছাউনিগুলো ঝটপট গুটিয়ে নেন। ট্রেনটা ধীর গতিতে চলে যায়, আর তারপর আবার সব আগের মতো। এই কারণেই তো এর নাম ক্লোজিং আমব্রেলা মার্কেট। কি অদ্ভুত সুন্দর এক ব্যবস্থা! বাজারে সেই হইচই থেকে একটু দূরেই কিন্তু আরেকটা জগৎ, যেখানে শত শত বছর ধরে চলে আসছে লবণ চাষের এক প্রাচীন শিল্প। এখানে এক পুরনো খাল ব্যবস্থার মাধ্যমে সমুদ্রের নোনা জলকে ভেতরে আনা হয়, আর তারপর বাকিটা যেন সূর্যের জাদু। সেই জল বাষ্প হয়ে জন্ম নেয় ঝকঝকে লবণের স্ফটিকের, যাকে বলা হয় সল্ট ফ্লাওয়ার। আর এখানেই আমাদের দেখা হয় ন্যাংয়ের সাথে। উনি ওনার ছোট্ট নৌকা থেকে ঐতিহ্যবাহী থাই মিষ্টি বিক্রি করেন। আসলে তার মতো মানুষরাই এই অঞ্চলের সংস্কৃতি আর ঐতিহ্যকে সযত্নে লালন করছেন। ওনারা চান এই শিল্পটা যেন হারিয়ে না যায়। আচ্ছা, এবার আমাদের যাত্রার সুরটা একটু বদলাবে। আমরা এখন দেশের ভেতরের দিকে এগোচ্ছি এবং বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হতে চলেছি। এই রেলপথের একটা অংশ মৃত্যু রেলপথ বা ডেথ রেলওয়ে নামে পরিচিত। ১,০০,০০০। এই রেলপথটা বানাতে গিয়ে ঠিক এতগুলো মানুষের জীবন চলে গিয়েছিল। এটা শুধু একটা সংখ্যা নয়, এর পিছনে আছে অগণিত মানুষের কান্না আর ত্যাগের এক ভয়ঙ্কর ইতিহাস। স্থানীয়দের মধ্যে একটা কথা প্রচলিত আছে, যা শুনলে গায়ে কাঁটা দেয়। তারা বলেন, এই লাইনের প্রতিটি কাঠের স্লিপার, মানে যে কাঠগুলো দুটো রেল লাইনকে ধরে রাখে, এক একজন যুদ্ধবন্দীর জীবনের প্রতীক। ভাবুন তো, যে স্লিপারের ওপর দিয়ে আজ ট্রেন চলে যাচ্ছে, তার প্রতিটি যেন এক একটি হারানো জীবনের নীরব সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী ভারত আক্রমণের জন্য এই রেলপথটি বানানোর পরিকল্পনা করে। হাতে সময় ছিল খুব কম, তাই তারা হাজার হাজার যুদ্ধবন্দী আর এশীয় শ্রমিকদের দিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেয়। মাত্র ১৬ মাসেই রেলপথ তৈরি হয় ঠিকই, কিন্তু তার জন্য এক বিরাট মূল্য দিতে হয়েছিল। অনেকেই হয়তো বিখ্যাত সিনেমা দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াইয়ের কথা শুনেছেন, তবে সিনেমার গল্পের সাথে বাস্তবের কিছুটা অমিল আছে। স্থানীয় ইতিহাসবিদরা জানান, সিনেমায় একটা কাঠের সেতুর কথা বলা হলেও আসলে সেখানে দুটো সেতু ছিল। একটা ছিল অস্থায়ী কাঠের, আর অন্যটা ছিল কংক্রিট ও স্টিলের তৈরি মূল সেতু। কিন্তু সেই ভয়ঙ্কর অতীত কি আজও বেঁচে আছে? চলুন দেখি এই রেলপথের করুণ ইতিহাসকে আজকের দিনের মানুষ কিভাবে মনে রেখেছে, আর এর সাথে নিজেদেরকে কিভাবে জড়িয়ে রেখেছে। অতীতের প্রতিধ্বনি এখানে আজও জীবন্ত। ইতিহাসবিদরা জঙ্গলে হারিয়ে যাওয়া ক্লু খুঁজে বেড়ান। রেলকর্মীরা বিপজ্জনক পরিস্থিতিতে লাইন সারাই করেন, আর নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা এখান থেকে শান্তির এক অমূল্য শিক্ষা নিয়ে ফেরে। প্রত্যেকের কাছে এই রেলপথের অর্থটা ভিন্ন। এই রেলপথের সবচেয়ে কুখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা হল হেল ফায়ার পাস। এখানে যুদ্ধবন্দীদের হাতুড়ি আর ছেনি দিয়ে শক্ত পাথর কাটতে বাধ্য করা হতো। দিনরাত মশাল জ্বালিয়ে কাজ চলায় দূর থেকে জায়গাটাকে নরকের আগুনের মতো মনে হতো, আর সেই থেকেই এর নাম হেল ফায়ার পাস।
আমরা মানুষের ক্ষতি, কষ্ট এবং দুঃখ অনুভব করেছি। এই কথাগুলো ১৫ বছর বয়সী এক ছাত্রের। আর এটাই প্রমাণ করে যে এই ইতিহাস শুধু বইয়ের পাতায় আটকে নেই, বরং নতুন প্রজন্মের মনেও গভীর ছাপ ফেলছে। আমাদের এই বিশ্লেষণের একদম শেষ পর্বে আমরা একজন বৌদ্ধ মঠ প্রধানের জ্ঞানের মাধ্যমে এই যাত্রার এক দার্শনিক অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের যাত্রার শুরুতে যে জলের কথা বলেছিলাম তার কিন্তু একটা আধ্যাত্মিক তাৎপর্যও আছে। বৌদ্ধ ধর্মে জল ঢেলে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়। বিশ্বাস করা হয় যে জল যেন জীবিত আর মৃতের জগতের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। মঠ প্রধানের এই কথাটা আমাদের এই ট্রেন যাত্রাকে জীবনের এক গভীর রূপক হিসেবে তুলে ধরে। জীবনটাও ঠিক এমনই, এক ভ্রমণ, যেখানে অনেক স্টেশন আসে, আর আমরাই ঠিক করি কোথায় থামব আর কি দেখব। তাহলে জীবনের শেষে কি থেকে যায়? সন্ন্যাসীর মতে পথের ধারে আমরা যে ভালো এবং মন্দ কাজগুলো করে যাই, সেগুলোই আমাদের পরিচয় হয়ে থেকে যায়। আমাদের কর্মই আমাদের আসল উত্তরাধিকার। আমাদের এই যাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে এক গভীর প্রশ্ন। প্রশ্নটা আমাদের সবার জন্য। আমরা আমাদের নিজেদের জীবনযাত্রাকে নিজের জন্য এবং অন্যদের জন্য কিভাবে আরও অর্থবহ করে তুলতে পারি?